আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও বন্দর পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিসিসিআই এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিক্র্যাপ গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমি শুরু করব গতকালকের একটা ঘটনা দিয়ে। আমি চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ শুল্কমুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আমার প্রশ্নটা হচ্ছে, এটি বাস্তবায়িত হলে বিনিয়োগ, কর্মসংস্থান কতটা বাড়বে আর ব্যবসা বাণিজ্যেই বা এটা কতটা প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে। গতকালকে যে ঘোষণাটি বিডিআর চেয়ারম্যান মহোদয় দিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ধরনের ফ্রি ট্রেড জোন আমাদের খুবই প্রয়োজন। বিশেষ করে যদি দুবাইয়ের জেবল আলীকে যদি দেখি, আমরা দুবাইয়ের জেবল আলীর মাধ্যমে ইউএই গভর্নমেন্টের অনেক ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট জেবল আলীর মাধ্যমে হয়ে আসছে এবং জেবল আলী ফ্রি ট্রেড জোনে ইউএইর টোটাল ইকোনমির চিত্রটাকে কিন্তু বদলে দিয়েছে। তো সুতরাং আমাদের এখানে যে সুযোগটা আছে, যে সুবিধাটা আছে, বিশেষ করে আনোয়ারাতে, এটা চট্টগ্রাম বন্দরের কাছে এবং লোকেশনটা এত চমৎকার, এখানে সেরকম একটা ফ্রি ট্রেড জোন করার উপযোগী স্থান হিসেবে এটাকে বিবেচনায় সরকার নিয়েছে এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলিকে অতি সত্বর দূর করে এই ব্যাপারে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টের যেই বিষয়টা আছে সে ব্যাপারে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাদের অনেক ফরেন ইনভেস্টর যারা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য উদ্গ্রীব হয়ে আছে বা সরকারের কাছে প্রপোজাল দিয়েছে, ওনারা অত্যন্ত আশান্বিত হবে এবং অনেকে এখানে ইনভেস্ট করার জন্য এগিয়ে আসবে। জি, আরেকটা বিষয় হচ্ছে সেখানে আসলে কতটা বিনিয়োগ বান্ধব হবে, কতটা এটা বিনিয়োগ বান্ধব হবে সেটা ডিপেন্ড করছে এখন আমাদের উপর। আমাদের সরকার আগামী 12 তারিখ বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, নতুন সরকার আসবে বলে আমরা আশা করছি। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমরা ব্যবসায়ী মহল থেকে দীর্ঘদিন থেকে আমরা এই বিষয়গুলি নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করেছি। বিভিন্ন যখন প্রয়োজন হয়েছে আমরা সরকারকে এইসব পরামর্শগুলি দিয়েছি। এখন যে বিষয়টা হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশে যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আসে সেখানে যে ধরনের সুযোগ সুবিধা বিনিয়োগকারীদেরকে দেওয়া উচিত বা দিয়ে যাচ্ছে, ঠিক সেম ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের ইনভেস্টমেন্ট যারা করতে আসবে এখানে। তার মধ্যে ফ্রি ট্রেড জোনের যে কনসেপ্টটা সেটা একটা ভিন্ন ধরনের কনসেপ্ট। এটা আমাদের বর্তমান ইকোনমিক জোন বা ব্যবসা যেখানে বিদেশি বিনিয়োগকারীরা ইনভেস্ট করছে ঠিক সেরকম না। এখানে সবকিছু উৎপাদন করতে পারবে এবং সব সমস্যাগুলির সমাধান ওখানেই হতে হবে এবং সব ধরনের সরকারের পক্ষ থেকে সাপোর্ট সার্ভিস ওই ফ্রি ট্রেড জোনের মধ্যে থেকে দিতে হবে। আমরা মনে করি জেবল আলী ফ্রি ট্রেড জোনের কথা উনি বিডিআর চেয়ারম্যান মহোদয় অলরেডি বলেছেন। আমরাও মনে করি এই ধরনের একটা মডেলকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের যেই উদ্দেশ্য নিয়ে এই ফ্রি ট্রেড জোনটা করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে, সিদ্ধান্ত নিয়েছে, সেটা সাকসেসফুল হবে। জি, আমরা আশা করছি যেহেতু শুল্কমুক্ত বাণিজ্যের একটা অর্থনৈতিক অঞ্চল করা হবে, সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করা হবে। আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম যে বিডা, বেজ এবং বেবজা এইরকম আরও 6টি সরকারি সংস্থাকে একীভূত করার একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই 6টি সংস্থাকে যদি একীভূত করা হয় তাহলে বিনিয়োগকারীরা আসলে কী ধরনের সুবিধা পাবে সেখান থেকে? দেখুন, দেশি বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী যেই বলুন না কেন, বিনিয়োগের ক্ষেত্রে ওনারা চাই হ্যাসেল ফ্রি একটা ইনভেস্টমেন্ট পলিসি। তো এই এতদিন পর্যন্ত আমাদের এখানে কি ছিল, আমাদের দীর্ঘদিন থেকে আমাদের বন্ধুপ্রতিম দেশ চায়না, জাপান, কোরিয়ার যে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে যাচ্ছেন, গত কয়েকদিন আগে একজন চাইনিজ বড় বিনিয়োগকারী খুব আক্ষেপের সাথে বলেছেন, সরকার বলছে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছে, কিন্তু যখন আমরা বিনিয়োগ করতে আসি তখন আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্ত যেন একটা জায়গা থেকেই চলে আসে। আমাদের এখানে এই ধরনের বিভিন্ন 6টি সংস্থা থাকার কারণে এবং আরো অন্যান্য যে সরকারি সংস্থাগুলি আছে বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে, এখানে আমরা দেখি কি সমন্বয়হীনতা লক্ষ্য করি। এই সমন্বয়হীনতার মধ্যে কোনো বিনিয়োগকারী এসে বিনিয়োগ করবে সেটা কিন্তু সম্ভব না, যে কারণে কি অনেক বিনিয়োগকারী অলরেডি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তারপরেও আমরা বারবার করে বলে এসেছি, যে সমস্ত দেশ, বিশেষ করে আমরা যদি ভিয়েতনামকে যদি আমরা উদাহরণ হিসেবে নিই, ভিয়েতনামের বিনিয়োগকারীরা কিভাবে বিনিয়োগ করতে আসে এবং কতদিনের মধ্যে ওনাদের বিনিয়োগ সংক্রান্ত সমস্ত কার্যাবলী সম্পন্ন করে, সেই বিষয়টা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং সরকারের উচিত, সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা 6টা সংস্থাকে এক করা। আমাদের আমলাতান্ত্রিক জটিলতাগুলি কমিয়ে আনতে হবে। কমিয়ে আনার পরে আমাদের বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আছে সেগুলি অ্যাকসিওর করতে হবে। আসবো একটু চট্টগ্রাম নিয়ে, যেহেতু চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়, এই যে বাণিজ্যিক রাজধানী, এটা আসলে বাণিজ্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? দেখুন, এই বিষয়টা নিয়ে এটা এটা একটা সবসময় যখন নির্বাচন আসে তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের একটা বক্তব্য কিন্তু চলে আসে। আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি, বিশেষ করে গত 25 বছর থেকে আমরা শুনে আসছি। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, যেটা গতকালকে চট্টগ্রামের একটা সভায় আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম, বাণিজ্যিক রাজধানী বলতে কোনো কিছু নেই। এটা কোনোদিন অর্ডিন্যান্স পাস করে বাণিজ্যিক রাজধানী হয় না। চট্টগ্রাম হচ্ছে ঐতিহাসিকভাবে 400 বছরের পুরানো একটা পোর্ট সিটি। এখানে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে পোর্টকে কেন্দ্র করে। তো সুতরাং ভৌগোলিকভাবে যেই শহর, যে জায়গা, যে কাজের জন্য উপযুক্ত, সেটা সেখানে অটোমেটিক গড়ে উঠবে, সেটাকে করে দিতে হবে। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে ভিন্ন। বাংলাদেশে আমাদের সরকারগুলি কি করেছে, সবকিছুকে সেন্ট্রালাইজ করে ফেলেছে ঢাকাতে। ঢাকা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিটি, যা আমরা এককেন্দ্রিক সরকার, এখানে প্রাদেশিক সরকার নেই। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমরা দেখেছি পাকিস্তানে আমরাও চট্টগ্রাম বেল্টে, চট্টগ্রাম থেকে মিরেশ্বরা পর্যন্ত রাস্তার দুই পাশে বড় বড় হেভি ইন্ডাস্ট্রিগুলি হয়েছিল, যেটা স্বাধীনতার পর কিন্তু এটা নেই বললেই চলে। কি দেখেছি আমরা গত 20 বছর 25 বছর আগের থেকে বাংলাদেশের সব ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার আশেপাশে। ঢাকাকে আনলিভেবল করে ফেলা হয়েছে। ঢাকা আজকে হাইয়েস্ট পপুলেশন সিটির মধ্যে নাম্বার 2nd পজিশনে বর্তমানে আছে। আশুলিয়াতে, আপনার সাভারে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় এখানে ইন্ডাস্ট্রি করা হয়েছে, যেটা কিন্তু ঢাকার থেকে যে মালামালগুলো, একটা ইন্ডাস্ট্রির মালামালগুলা যদি আমদানি রপ্তানি করতে হয়, সেটা আপনার বন্দর দরকার। ঢাকাতে তো বন্দর নেই। বন্দর হচ্ছে ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে চট্টগ্রামে, ওদিকে আছে খুলনাতে। তাহলে আমাদের যেই সরকারগুলি দেশ পরিচালনা করে আসছিল গত 54 বছরে, এরকম কোনো ডেডিকেটেড প্ল্যান ওনারা করে নাই কোন কোন জায়গায় বাংলাদেশের কি জন্য কি বিষয়গুলো এখানে গুরুত্ব দেওয়া উচিত। ঠিক সেম চট্টগ্রামেও আমরা যেটা মনে করছি, বিনিয়োগের জন্য, বাণিজ্যিক রাজধানী করার জন্য এটা ডিক্লেয়ার করলে হবে না। এখানে কিছু অবকাঠামোগত সুবিধা গড়ে তুলতে হবে। কি কি সমস্যাগুলি আছে, একটা বাণিজ্যিক রাজধানী বলুন বা এটাকে শিল্পনগরী বলুন, ওইভাবে যদি আমরা করতে চাই, তাহলে দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে মেসেজ দিতে হবে যে আপনি যখন এখানে বিনিয়োগ করবেন বা আপনি এখানে বিনিয়োগ করতে যখন আসবেন, এই সুবিধাগুলো এখানে আছে। যে এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি যেহেতু হচ্ছে একটু আক্ষেপ নিয়ে বলছেন যে বাণিজ্যিক রাজধানী বলা হলেও সেখানে আসলে বাণিজ্যিক রাজধানীর মতো ওরকম কিছু করা হয়নি, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা নিয়ে যেটা বলছিলেন। তো এই যে, এবং আমরাও জানি যে আসলে প্রায় দেশের 90% আমদানি রপ্তানি এই বন্দর কেন্দ্রিক হয়। তো সেখানে যোগাযোগ ব্যবস্থাটা আসলে অন্যরকম হওয়া উচিত ছিল। আপনারা আসলে কি ধরনের এক্সপেক্ট করছেন, আর কোন কোন সাইটগুলোতে আসলে পজিটিভ হওয়া উচিত এই বন্দর কেন্দ্রিক? না, বিষয়টা হচ্ছে এরকম, যোগাযোগ ব্যবস্থার কথা আপনি বলেছেন, যোগাযোগ ব্যবস্থার কথা আমরা বহু আগে থেকেই বলে আসছি। ঢাকা চট্টগ্রাম ডেডিকেটেড একটা হাইওয়ে করার জন্য, যেটা 4 লেনের আছে, এটাকে মিনিমাম দরকার 8 লেন। তারপরে আছে আপনার রেল লাইন। আপনি জানেন চট্টগ্রাম বন্দর দিয়ে যে মালামালগুলি পরিবহন হয়, সেই পরিবহন মালামালের 2 থেকে 3% মালামাল পরিবহন হয় রেলওয়ে দিয়ে। আপনি আশেপাশের দেশে দেখেন এরকম ধরনের ইকোনমিক করিডোর যেগুলি থাকে, ওখানে ম্যাক্সিমাম মালামালগুলি কিন্তু পরিবহন হয় রেলওয়ের মাধ্যমে। তা আমাদের এখানে ওইদিকে কিন্তু আমাদের সরকারগুলি কোনো চিন্তা করে নাই। তারপরে হচ্ছে আমাদের ওয়াটারওয়ে। চট্টগ্রাম বন্দর থেকে লাইটার ছোট ছোট জাহাজে করে, যেহেতু বাংলাদেশ ইজ রিভারেন্ট কান্ট্রি, এই রুটগুলোকে আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা ব্যবহার করছি না। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, একটা বাণিজ্য শিল্প যখন গড়ে তুলবেন, সরকারের অন্যান্য যে দপ্তরগুলি আছে, বিশেষ করে ব্যাংক, আপনি ব্যাংকের ব্যাপারে হচ্ছে চিন্তা করুন। ব্যাংকের যে সংস্থা আছে সেটা হচ্ছে, প্রত্যেকটা ব্যাংকের ডিসিশন মেকিং অফিসগুলো দপ্তরগুলি হচ্ছে ঢাকাতে। এখন আপনি যদি চট্টগ্রামের থেকে যদি ডিসিশন দেওয়ার মতো যদি কোনো অফিসকে যদি আপনি এখানে সৃষ্টি না করুন, তাহলে অটোমেটিকলি একজন চট্টগ্রামে যে ব্যবসা করতে আসবে, সেটা তাকে ঢাকায় যেতে হবে। এবং চট্টগ্রাম কেন্দ্রিক যারা ব্যবসা করেছেন এতদিন, ওদেরকে কিন্তু অনেকে ঢাকায় শিফট করতে হয়েছে। তো সুতরাং বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে সিদ্ধান্ত দেওয়ার মতো, এখানে যে বাণিজ্য করুন বা আপনি এখানে একটা ইন্ডাস্ট্রি করুন, এখানে যে ফর্মালিটিসগুলি আছে
ওগুলোকে যদি আপনাকে সম্পন্ন করতে হয়, আপনাকে ঢাকার উপর নির্ভরশীল করতে হবে। তাহলে তো আপনি কোনোদিন এখানে বাণিজ্য গড়ে উঠবে না। কেন আমি ঢাকাই করবো, কেন আমার ওইসব সুবিধাগুলি আমি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি দপ্তরের অনুমোদনগুলো আমি সব পাবো ওখানে। তো এই বিষয়গুলোকে নিয়ে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। এটা সবাইকে কম্প্রিহেন্সিভ একটা সিদ্ধান্ত আসতে হবে। এখানে জি বিচ্ছিন্নভাবে কোনো সিদ্ধান্ত আমি বলে দিলাম চট্টগ্রামে বাণিজ্য এই রাজধানী করব, এটা কিন্তু হবে না, এটা হতে পারে না। এইটা হচ্ছে মূল বিষয়। জি, আরেকটা বিষয় যেটা আপনার বক্তব্য শুনে এবং অনেকেই আসলে বলছেন যে এই যে রেল, তারপরে বন্দর এবং অন্যান্য যে সড়ক পথ, এগুলোর সাথে আসলে সমন্বয়ের অভাব রয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও বন্দর পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCCI এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এর সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, বিরতির আগে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবার একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে টার্মিনাল নিয়ে। এই যে টার্মিনালটা আসলে বিদেশি অপারেটরদের কাছে একটা দেয়ার একটা পরিকল্পনা চলছে, তো এটা কতটা যৌক্তিক? আরেকটা বিষয় হচ্ছে যে সেটা আসলে আমাদের দেশীয় যে মানে ম্যানেজমেন্ট আছে, সেটা আসলে তারা পরিচালনায় অক্ষম কিনা, বা সেটা আসলে কতটা যৌক্তিক হবে, মেইন বিষয়টা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি চট্টগ্রাম বন্দরে যে নতুন যে বিদেশি অপারেটররা আসতে চাচ্ছে, যে অফারগুলো জি দিয়েছে, জি। ওই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন। আমরা প্রথমেই বলি, সারা পৃথিবীতে বন্দর অপারেট করার জন্য বেশ কিছু নামকরা কোম্পানি আছে। তার মধ্যে দুটো নামকরা কোম্পানি বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ, একটা অলরেডি বিনিয়োগ করেছে, আর একটা বিনিয়োগ করার জন্য প্রস্তাব দিয়েছে। রেড সি গেটওয়ে অলরেডি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে বিনিয়োগ করেছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অলরেডি রেড সি গেটওয়ের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। সাথে সাথে এনসিটি একটা টার্মিনাল আছে চট্টগ্রাম বন্দরের, অনেক পুরানো টার্মিনাল, সেটাকেও কিন্তু ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে পরিচালনা করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জায়গায় আমাদের বক্তব্য হচ্ছে অত্যন্ত পরিষ্কার। সেটা হচ্ছে, আমাদের সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা বিদেশি অপারেটর এখানে বিনিয়োগ করুক, সেটা কিন্তু আমরা ব্যবসায়ীরা চাই। ব্যবসায়ীদের চাওয়া হচ্ছে যে যে বিনিয়োগ করুক না কেন, সে দেশি হোক বা বিদেশি হোক, আমাদের স্মুথলি আমদানি রপ্তানি কার্যক্রমগুলি যেন পরিচালনা করা হয় এবং বাংলাদেশের অর্থনীতি যেন লাভবান। এটা হচ্ছে আমাদের চাওয়া। এটা আপনাদের প্রত্যাশা কেন? আপনারা কেন চাচ্ছেন? মানে সেক্ষেত্রে আপনাদের কি ধরনের সুবিধা হতে পারে ব্যবসায়ীদের? সুবিধা বলতে এটাই, আমরা আসলে বন্দর ব্যবস্থাপনা হচ্ছে একটা আধুনিক একটা বিষয়। এখানে অনেক আধুনিক সিস্টেমগুলি ডে বাই ডে আপনার এখানে ইনক্লুড হচ্ছে। সুতরাং বিশ্বের যে বন্দরগুলি আমরা দেখি, সেখানে যেরকম প্রোডাক্টিভিটি আছে, তার থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি। তো আমাদের বক্তব্য হচ্ছে, বন্দর কার মাধ্যমে কিভাবে পরিচালনা হবে, সেটা দিস ইজ নট আওয়ার কনসার্ন। এটা গভর্নমেন্টের বিষয় এবং পোর্ট অথরিটির বিষয়। আমাদের চাওয়া হচ্ছে, একজন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের অর্থনীতির সাথে কাজ করি বলে এবং নিজে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি বলে এবং একজন বন্দর ব্যবহারকারী হিসেবে আমি চাই আমার আশেপাশে যেই সমস্ত উপমহাদেশের বন্দর, বিশ্বের অন্যান্য বন্দরগুলি যেভাবে আধুনিক সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং যে প্রোডাক্টিভিটি যাচ্ছে, আমার বন্দরও কিন্তু সেই জায়গায় পৌঁছে যাক। তো সুতরাং সেটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি, বন্দর পরিচালনার ক্ষেত্রে এখানে অত্যন্ত পুরানো সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা বন্দর পরিচালনা করে আসছি। সেখানে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে পরিচালনার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক জটিলতা আমরা দেখেছি, যেগুলি শর্ট টাইমে এগুলো বলা সম্ভব না। সবকিছু দেখে আমাদের বক্তব্য হচ্ছে, যদি কলম্বো বন্দর, সিঙ্গাপুর বন্দর চলতে পারে, যদি ভিয়েতনামের কোনো বন্দর ওইভাবে যদি প্রোডাক্টিভিটি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমার বন্দরে কেন এই সমস্যাটা থাকবে? কিন্তু এখানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে সেই বিদেশি অপারেটরদের তারা পরিচালনা করলে বা দেশীয় অপারেটররা পরিচালনা করলে, দুটার আসলে কি ধরনের আলাদা দিক থাকতে পারে? যে বিদেশি অপারেটররা পরিচালনা করলে আলাদা কোনো সুবিধা পাওয়া যাবে কিনা, সেটা আমাদের দেশীয় অপারেটর পরিচালনা করলে আমরা কেন পাবো না? এটা একটা বিষয় আছে। যেমন ধরুন, বাংলাদেশ আমরা বিনিয়োগের জন্য সবসময় আমাদের সব সরকারগুলি বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে এবং বিদেশি বিনিয়োগকে ওয়েলকাম জানাচ্ছে। বিশেষ করে গত 1.5 বছরে ইন্টারিম গভর্নমেন্ট বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেগুলিকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং খুব ভালো সিদ্ধান্ত। এখন বিষয়টা হচ্ছে ওগুলি বাস্তবায়ন করা। এখন একজন বিদেশি বিনিয়োগকারী যখন যেই দেশে বিনিয়োগ করতে যাবে, তখন ওই দেশের পরিবেশ কিরকম, ওই দেশে কে কে বিনিয়োগ করেছে,
যেমন ধরুন বন্দর, বন্দর হচ্ছে প্রত্যেকটা দেশের একটা গেটওয়ে। তাহলে পরে বন্দরে কে কে যদি ডিপি ওয়ার্ল্ড এবং রেড সি গেটওয়ে এর মতো কোম্পানি বা মার্কস লাইনের মতো কোম্পানি যদি বিনিয়োগ করে থাকে, তাহলে এটা কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা, আমাদের দেশে যে বিনিয়োগের যে পরিবেশ আছে সে আস্থাকে আরো বাড়িয়ে দেবে। এটা হচ্ছে আমাদের মূল একটা প্রথম কথা। আরেকটা কথা হচ্ছে, আমাদের দেশি যেই অপারেটররা আছে ওনারা বিদেশি অপারেটরের মতো টেকনিক্যালি এরকম সাউন্ড না, অত আধুনিক ইয়ের সাথে কিন্তু ওইভাবে পরিচিত না। আর এইসব আমরা বিশ্বের বিভিন্ন বন্দরগুলি পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোম্পানির কথাগুলি আমি বললাম এখানে, যারা এখানে আসতে চাচ্ছে বা এসেছে, ওরা কিন্তু ওইসব বন্দরগুলিতে বেশ কিছু টার্মিনাল ওরা কিন্তু পরিচালনা করে আসছে। তো সুতরাং আমরা দেখছি ওখানে আধুনিকতা থেকে শুরু করে আমাদের যে লোকজনগুলি কাজ করছে বন্দর কেন্দ্রিক, ওনাদেরকে আরো টেকনিক্যালি আরো সাউন্ড করা হচ্ছে, আরো আধুনিক টেকনিকের সাথে ওদেরকে পরিচিতি করানো হচ্ছে বা ওদেরকে ব্যবহার করা হচ্ছে। তো এর মাধ্যমে আমি মনে করি আমাদের বন্দর ব্যবস্থাপনাতে আমাদের অভিজ্ঞতা যেমন আরো বাড়বে এবং আধুনিক বন্দর পরিচালনার ক্ষেত্রে আমাদের দেশের লোকজনও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। সবকিছু মিলে আমাদের বন্দর ব্যবস্থাপনা উন্নত পর্যায়ে চলে যাবে এবং বিদেশি যে কোনো ধরনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার জন্য আগে ওরা দেখতে পারবে যে এই ধরনের বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু এখানে কাজ করছে, সুতরাং ওইখানে যাওয়া যায়। জি, না সেক্ষেত্রে কি আসলে বিষয়টা এরকম যে শুধুমাত্র টেকনোলজি এবং আধুনিকীকরণ এই দুইটা বিষয়কে হাইলি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, যেমন স্বচ্ছতার বিষয় বা আর অন্য কোনো বিষয় আছে কিনা? দেখুন, যে কোনো ধরনের কাজে আমরা স্বচ্ছতার বিষয়টাকে প্রথম প্রায়োরিটি দিচ্ছি। এখানে কোনো দুর্নীতির মাধ্যমে যদি কাউকে সিলেক্ট করা হয়, সেটা যদি কোনো অন্যায়ভাবে অন্য কোনো নিয়মে ব্যাকডোর দিয়ে, সেটাকে আমরা সমর্থন করি না। আমাদের বক্তব্য হচ্ছে যেই কাজ করে না নতুন স্বচ্ছতার মাধ্যমে করতে হবে, এখানে দুর্নীতি মুক্ত থাকতে হবে। এগুলো নিয়ে আরো অতীতে অনেক কথা হয়েছে, আমি ওগুলিতে যাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার, এবং এর মাধ্যমে যদি এখানে বন্দরের কাজ যদি গতি যদি বেড়ে যায়, বন্দরের যদি নতুন ব্যবস্থাপনা চলে আসে, আধুনিক ব্যবস্থাপনা চলে আসে, তাহলে আমাদের ইকোনমির গতিও কিন্তু বেড়ে যাবে। আমাদের বর্তমানে ইকোনমিতে ধরুন আমাদের জিডিপি গ্রোথ আছে 4.5% আর 5%, এটাকে যদি আমরা 6-7% নিয়ে যেতে চাই, তাহলে বর্তমান যে ধরনের বন্দর ব্যবস্থাপনা আছে এটা দিয়ে কিন্তু সম্ভব না। এখানে বন্দরকে সম্প্রসারণ করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, বে টার্মিনাল এবং মাদারবাড়ি ডিপ সি পোর্ট প্রকল্প নিয়েছে। তো সবকিছু মিলে আমরা মনে করি এখানে বিনিয়োগের প্রয়োজন আছে। আমাদের সরকার ওই ধরনের রিচ না, এখানে হয়তো বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রয়োজন হতে পারে, যেটার মাধ্যমে আমাদের ইকোনমি আরো এগিয়ে যাবে। সুতরাং বাংলাদেশের ইকোনমি গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে আমাদের আধুনিক বন্দরের প্রয়োজন আছে, এবং আধুনিক বন্দরে দেশি বিদেশি বিনিয়োগকারী যেই হোক স্মার্ট বিনিয়োগের এখানে প্রয়োজন আছে, এবং তাও স্বচ্ছতার মাধ্যমে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তার মানে হচ্ছে বাংলাদেশের বাণিজ্যের স্বার্থেই হয়তো আপনাদের এই প্রত্যাশা, তাই তো? ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও বন্দর পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCCI এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।